হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো। তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন যুগের ভারত, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় নগরায়ন অর্থাৎ সেকেন্ড আরবানাইজেশন। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেম ডিএসসিসি 3 প্রশ্ন হচ্ছে দ্বিতীয় নগরায়ন। দ্বিতীয় নগরায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা এখানে উল্লেখ করতে হবে এবং দ্বিতীয় নগরায়ন কখন হয়, কেন হয়, কোন পটভূমিতে হয়, কোন কোন নগর গড়ে ওঠে, এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা। তা ভারতবর্ষে প্রথম নগরায়ন হয়েছিল হরপ্পা সভ্যতায়। আমরা জানি হরপ্পায় প্রায় ১৫০০ নগরের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে প্রধান প্রধান কয়েকটি হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদাড়ো, চানুদাড়ো, লোথাল, কালীবঙ্গান, রূপার, রোজদি, আলমগীরপুর, সুতকা, জেন্দর ইত্যাদি ইত্যাদি। এই শহরগুলোতে আমরা দেখেছি। কেন শহর বলছি? কারণ এখানে ইট পোড়ানো ইট দিয়ে রাস্তাঘাট বানানো হয়েছিল, ফুটপাত বানানো হয়েছিল, ডাস্টবিন, নর্দমা, পাকা ঘর, একতলা, দুতলা, তিনতলা বাড়ি, পাকা কুয়ো, উঠান, সিঁড়িঘর সবকিছুই কিন্তু, এবং সুইমিং পুল, এসব কিন্তু তৈরি করা হয়েছিল, যা থেকে বোঝা যায় যে এগুলো একটি শহর ছিল। তা ভারতবর্ষের প্রথম এই নগরায়ন ঘটে সিন্ধু বা হরপ্পা সভ্যতায়, যেটি আনুমানিক ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই প্রথম নগরায়ন ঘটে। দ্বিতীয় নগরায়ন কিন্তু অনেক পরে ঘটে, অনেক পরে, বলা যায় প্রায় ২৫০০ বছর পরে, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ভারতবর্ষে এই দ্বিতীয় নগরায়ন ঘটে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক মানে যীশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয়বার আবার কিছু নতুন নতুন নগরের উত্থান ঘটে। এই সময়ে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে আর্য বসতি বিস্তার ঘটে এবং আর্যরা নিজেদের মধ্যে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলাফেরার ভিতর দিয়ে, ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে বিভিন্ন জনপদ মাথাচাড়া দিয়ে ওঠে। অর্থাৎ জনগণ যে অঞ্চলে চলাফেরা করে তাকে আমরা জনপদ বলি। এইভাবে কয়েকটি মহাজনপদের আবির্ভাব ঘটে। গঙ্গা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় ১৬টি মহাজনপদের আবির্ভাব ঘটে, যাকে আমরা বলি ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের ইতিহাস ছিল এই ষোড়শ মহাজনপদের উত্থানের যুগ। কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, কম্বোজ, অসমক, গান্ধার, এরকম ১৬টি জনপদের, মহাজনপদের আবির্ভাব ঘটে এবং এই মহাজনপদগুলির একটি করে রাজধানীও ছিল। সেই রাজধানী গুলি হয়ে উঠেছিল এক একটি নগর বা গুরুত্বপূর্ণ এক একটি বাণিজ্য কেন্দ্র বা প্রশাসনিক কেন্দ্র। তা ১৬টি মহাজনপদ অর্থাৎ ১৬টি রাজধানী। এছাড়া কিছু কিছু মহাজনপদের আবার ২টি করে রাজধানী ছিল। হ্যাঁ, তা এইভাবে যেমন অবন্তীর কথা বলা যায়, উজ্জয়িনী রাজধানী ছিল, আর ছিল এদিকে কাম্পিল্য। তো এইভাবে অনেকগুলি জনপদের ২টি রাজধানী, আবার কোন কোন জনপদের একাধিক রাজধানী বারে বারে হয়েছে। কখনো যেমন মগধের কথা বলা যায়, প্রথমে রাজগিরিও, পরে বৈশালী, পরে পাটলিপুত্র, এরকম ভাবে রাজধানী কিন্তু চেঞ্জ হতে থাকে এবং প্রতিটাই এক একটা নগরের রূপ ধারণ করে। তো এইভাবে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে মহাজনপদের হাত ধরে ভারতবর্ষে অনেকগুলি নতুন নতুন নগরের আবির্ভাব ঘটে এবং এই সময়টাকে দ্বিতীয় নগরায়ন বলা হয়। সময়সীমা যদি বলা হয় তাহলে যীশু খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩০০ থেকে বা ৬০০ থেকে ৩০০, এই ৬০০ থেকে ৩০০ খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালটাই ভারতবর্ষের দ্বিতীয় নগরায়নের সময়কাল হিসাবে ধরা হয়। বিশেষ করে রামশরণ শর্মা এমনটাই মনে করেন যে খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ অব্দের মধ্যে ভারতে এই দ্বিতীয় নগরায়ন ঘটেছিল। এবং এক্ষেত্রে দ্বিতীয় নগরায়ন সম্পর্কে অধ্যয়ন করতে গেলে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ মাটি খুঁড়ে যে সমস্ত ঐতিহাসিক দ্রব্য আমরা পাই, সেগুলো বিচার বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যে ইতিহাস রচনা করি, সেটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তা অত্রঞ্জি খেড়া, উত্তরপ্রদেশের অত্রঞ্জি খেড়াতে খনন কার্য চালিয়ে সেই জায়গা থেকে কালো রঙের কিছু মাটির পাত্র পাওয়া গেছে, যেগুলি আর্যরা ব্যবহার করতেন। কৃষ্ণ মসৃণ
বা কৃষ্ণ চিক্কন মৃৎপাত্র, ব্ল্যাক গ্রে ওয়্যার। এই কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রগুলিকে আবার বলা হয় কৌলাল। কৌলাল, এই কৌলাল কিন্তু সাধারণ মানুষের ব্যবহার করার কোনো হাড়িকুড়ি ছিল না। এগুলি ছিল উচ্চ বর্ণের মানুষদের ব্যবহার্য কিছু দ্রব্য সামগ্রী, যেগুলি ব্যবসায়িক ক্ষেত্রে আদান প্রদান হয়েছিল। তাই এখানে কয়েকজন ঐতিহাসিক যেমন ব্রজদুলাল চট্টোপাধ্যায়, দিলীপ কুমার চক্রবর্তী, রণবীর চক্রবর্তী, এনাদের মতো ঐতিহাসিকরা বলছেন যে কৌলালগুলি বাণিজ্যিক ক্ষেত্রে লেনদেনের মাধ্যম ছিল, অর্থাৎ বিনিময়ের মাধ্যম। তখন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কিন্তু মুদ্রার আবির্ভাব ঘটেনি। দেশে কোনো যে 5 মার্ক কয়েন, যে সাবযুক্ত মুদ্রা ভারতবর্ষে প্রথম দেখা যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেই অবশ্য দেখা যায়। রণবীর চক্রবর্তী তার অর্থনৈতিক ইতিহাসের গ্রন্থে কথা বলেছেন। কিন্তু এই 5 মার্ক কয়েনের আগে জিনিসপত্রের মাধ্যমে বিনিময় হতো। তাই এই বিনিময়ের একটি মাধ্যম ছিল এই কৃষ্ণ চিক্কন মৃৎপাত্র বা কৌলাল। তা কৌলালগুলি ছিল বাণিজ্যিক আদান প্রদানের একটি মাধ্যম, যা থেকে অনুমান করা যায় এই বাণিজ্যের ক্ষেত্রে এই সময় অনেকটা সমৃদ্ধ ছিল, বাণিজ্য অনেকটা গতি এসেছিল। এই বাণিজ্য আবার নগরায়নকে অঙ্গুলি নির্দেশ করে। তো এইভাবে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নগরায়নের আবির্ভাব ঘটে, এমনটাই মনে করেন বিভিন্ন ঐতিহাসিক, রামচন্দ্র শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, দিলীপ কুমার চক্রবর্তী, রণবীর চক্রবর্তীর মতো ঐতিহাসিকরা। এবং তারা এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে এই কৌলালগুলিকে তুলে ধরেছেন। এবার আসছি কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ কেন কেন দ্বিতীয় নগরায়নের আবির্ভাব হলো। প্রথম নগরায়নের 2500 বছর পরে কেন ভারতবর্ষে আবার দ্বিতীয় নগরায়নের আবির্ভাব হলো, সেই কার্যকারণ সম্পর্ক নিয়ে এবার বলছি। তা প্রথমে যে কারণ রয়েছে রাজনৈতিক কারণ এবং প্রশাসনিক কারণ। রাজনৈতিক কারণে বা প্রশাসনিক কারণে ভারতবর্ষে নগরায়ন ঘটে। এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে ষোড়শ মহাজন পদের আবির্ভাব ঘটেছিল, এগুলো ছিল এক একটি রাজ্য, এক একটি রাজনৈতিক একক, এবং তাদের একটা করে রাজধানী ছিল। অর্থাৎ রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই সমস্ত মহাজনপদগুলির উত্থান ঘটে, যার মধ্যে কাশী, অবন্তী, বৎস এবং মগধ ছিল অন্যতম। পরে মগধ বাকিদেরকে দখল করে মগধ সাম্রাজ্য তৈরি হয়। অর্থাৎ এই 16টি মহাজনপদ এগুলি ছিল এক একটি রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। এদের হাত ধরেই কিন্তু দ্বিতীয় নগরায়নের আবির্ভাব ঘটে। দীঘনিকায় বলে একটি গ্রন্থ রয়েছে, বৌদ্ধ গ্রন্থ দীঘনিকায়। সেই দীঘনিকায়ের অন্তর্গত মহাপরিনিব্বাণ সূত্রে বলে একটি অধ্যায় বা একটি পর্ব, মহাপরিনিব্বাণ সূত্রে থেকে জানা যায় যে মগধের প্রথম রাজধানী ছিল কি রাজগৃহ, বিহারের রাজগৃহ, রাজগীর, যেটা ছিল সেই সময় ভারতবর্ষের বৃহত্তম নগর। এছাড়া ছিল অবন্তীর রাজধানী উজ্জয়িনী। এর আগে বলেছি অবন্তীর দুটো রাজধানী, একটা উজ্জয়িনী আর একটা ছিল কাম্পিল্য। তা উজ্জয়িনী, বৎসের রাজধানী কৌশাম্বী। এছাড়া তক্ষশিলা রয়েছে, গান্ধারের রাজধানী তক্ষশিলা, শ্রাবস্তি আছে, কাশী আছে, কাশী, অঙ্গের রাজধানী কাশী, সাকেত আছে, সাকেতের বর্তমান নাম অযোধ্যা। এই সমস্ত গুরুত্বপূর্ণ শহরের আবির্ভাব ঘটে রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে, অর্থাৎ ষোড়শ মহাজনপদের ভিতর দিয়ে। এছাড়া ডক্টর রণবীর চক্রবর্তী একটা কথা বলেছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে এই নগরগুলো শুধুমাত্র যে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল তা নয়, বা শুধুমাত্র রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল তা নয়, বা শুধুমাত্র প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল তা নয়। অর্থাৎ এই নগরগুলির উত্থানের যে কারণ বা নগরগুলির উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। রাজনৈতিক কেন্দ্র হিসেবে এগুলি আবার পরবর্তীকালে প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিণত হয়। প্রশাসনিক রাজনৈতিক কেন্দ্র হওয়ার কারণে এখানে মানুষের আনাগোনা বাড়ে, ব্যবসা বাণিজ্যের আদান প্রদান বাড়ে, ফলে এগুলো আবার ব্যবসায়িক কেন্দ্র হিসেবেও পরিগণিত হয়। অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক এই তিনটি কারণে একে অপরের সাথে পরিপূরকভাবে এই সমস্ত নগরগুলির উত্থান ঘটিয়েছিল বলে ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন। এবার আসছি ব্যবসা বাণিজ্যের ভূমিকা।
ব্যবসা বাণিজ্যের একটা বিরাট ভূমিকা ছিল, কারণ ষোড়শ মহাজনপদগুলি কিন্তু গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে। আদান প্রদানের ভিতর দিয়ে, বাণিজ্যিক আদান প্রদানের ভিতর দিয়ে জনপদ গড়ে ওঠে। সেই রকম জনপদগুলির ভিতরে যেগুলো বড় আকার ধারণ করে সেগুলোকে বলা হয় মহাজনপদ। অর্থাৎ এই জনপদ গড়ে ওঠার পিছনে প্রধান কারণ ছিল ব্যবসা বাণিজ্য। তা গাঙ্গেয় উপত্যকায়, রামশরণ শর্মা বলছেন যে গাঙ্গেয় উপত্যকায় মাটি উর্বর ছিল, আবার এই জায়গায় ছিল জঙ্গলে পরিপূর্ণ। আর্যরা ভারী লোহার অস্ত্র ব্যবহার করে এই জঙ্গল পরিষ্কার করে এখানে কৃষি জমি উদ্ধার করে ভালো ফসল ফলায়, কারণ এখানে বৃষ্টিপাতও খুব ভালো হয়, এই জন্য ভালো ফসল ফলায় এবং উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকরা সচ্ছল হয়। আবার ধীরে ধীরে এই সমস্ত অঞ্চলে কারিগরি শিল্পেরও বিকাশ ঘটতে থাকে, বিভিন্ন হস্তচালিত শিল্পের বিকাশ ঘটতে থাকে এবং এইগুলো ধীরে ধীরে একটা বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত হয়। মানে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, কৃষি উন্নত হয়, কারিগরি শিল্পের জন্ম হয়, ফলে অর্থনীতি অনেকটা সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়। আগে ছিল আবদ্ধ অর্থনীতি, বদ্ধ অর্থনীতি, সেই জায়গায় চলে আসে একটা সচ্ছল গতিশীল অর্থনীতি, যা একটা নগরায়নকে নির্দেশ করে। একটা নগর গড়ে উঠতে গেলে যে সমৃদ্ধ বাণিজ্যের প্রয়োজন, সেই বাণিজ্য কিন্তু গাঙ্গেয় উপত্যকায় সেই সময় বর্তমান ছিল, এমনটাই বলছেন ডক্টর রামশরণ শর্মা। এছাড়া গর্ডন চাইল্ড, গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে বলছেন যে কৃষি উৎপাদন যেমন এই গাঙ্গেয় অঞ্চলে হয়েছিল, সেই রকম আবার কৃষি বিপণন হয়েছিল। অর্থাৎ কৃষি উৎপাদিত যে পণ্য সামগ্রী সেগুলি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ বিপণন করা হয়েছিল। কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষি দ্রব্যকে বিপণন করা হয়েছিল, যা নগরায়নের সহায়ক উপাদান। তো এই সমস্ত কারণে, অর্থাৎ এই তিনটি প্রধান কারণ, রাজনৈতিক, প্রশাসনিক এবং ব্যবসা বাণিজ্য বা বাণিজ্য, এই তিনটি কারণের সমন্বয়ের ফলে গড়ে ওঠে একাধিক নগর, অর্থাৎ দ্বিতীয় নগরায়ন। এবার আসছি যে প্রধান প্রধান নগরগুলো কি ছিল, প্রধান প্রধান কেন্দ্রগুলো কি ছিল। প্রথমে ছিল রাজগৃহের কথা বলা যায়, যেটি সেই সময় ভারতবর্ষের প্রথম বড় শহর ছিল, মগধের রাজধানী, প্রথম রাজধানী। পরে রাজধানী হয় পাটলিপুত্র, সেটিও একটি বৃহত্তম শহরে পরিণত হয়। পাটলিপুত্র আগে ছিল পাটলি গ্রাম বলে একটি জায়গা, যেখানে ব্যবসা বাণিজ্য হতো, এবং এই পাটলি গ্রামকে দীঘনিকায় গ্রন্থে বলা হয়েছে পুট ভেদন। পুট ভেদন থেকে পাটলি গ্রাম থেকে পাটলিপুত্র। দুজন ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক রয়েছেন জর্জ এরডোসি এবং এফ আর আলচিন এবং জর্জ এরডোসি। এনারা বলছেন কৌশাম্বী নগরের কথা। কৌশাম্বী প্রায় 55 হেক্টর জমি নিয়ে এই কৌশাম্বী নগরটি গড়ে ওঠে এই সময়। মানে পাটলিপুত্রের পরে যদি দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ শহর ভারতবর্ষে সেই সময় থাকে, সেটি কিন্তু কৌশাম্বী। কৌশাম্বীর এরিয়া ছিল 55 হেক্টর এরিয়া, এবং এমন একটি গুরুত্বপূর্ণ শহর যে এই শহরের উপকণ্ঠে 12 হেক্টর জমি নিয়ে আরো দুটি নগর গড়ে ওঠে। একটি হচ্ছে কারা প্রদেশ বা কারা নগর, এবং আরেকটি হচ্ছে শৃঙ্গবেরপুর। কৌশাম্বীকে কেন্দ্র করে কারা এবং শৃঙ্গবেরপুর এই নগর দুটিও গড়ে উঠেছিল। এছাড়া আমরা তক্ষশিলার কথা বলতে পারি, গান্ধারের রাজধানী। মথুরার কথা বলতে পারি, মথুরাতে গড়ে উঠেছিল মথুরা শিল্প, তক্ষশিলাতে গড়ে উঠেছিল গান্ধার শিল্প, এবং আমরা এই শিল্পের ইতিহাস পড়তে গিয়ে জানতে পেরেছি যে এই শিল্পের উপরে গ্রিক দেশের এবং রোমের প্রভাব পড়েছিল। তাই এই শহর দুটির যে গঠন শৈলী ছিল, ইমারতের যে গঠন শৈলী, তার উপরেও গ্রীসীয় এবং রোমীয়, মানে রোমান, যাকে আমরা হেলেনীয় বলি, রোমের ঐতিহ্যকে আমরা হেলেনীয় ঐতিহ্য বলি, অর্থাৎ গ্রীসীয় ও হেলেনীয় ঐতিহ্য বা তার শিল্পকলার ছাপ পড়েছিল এই নগর দুটিতে, তক্ষশিলা ও মথুরা। তবে স্বাধীনভাবে ভারতীয় ঐতিহ্যকে অনুসরণ করেও একাধিক নগর কিন্তু এই সময় নির্মিত হয়, শক যুগে, পল্লব যুগে এবং কুষাণ যুগে। তা যাই হোক, এই ছিল মূল আলোচনার বিষয়বস্তু। এটা সংক্ষিপ্ত আলোচনা,
মূল বিষয়টা দেখাতে হবে যে দ্বিতীয় নগরায়ণ কোন সময় হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণগুলো কি, এবং কোন মানে প্রধান প্রধান নগরগুলো কি ছিল, তার উত্থানের প্রেক্ষাপট কি ছিল, বিভিন্ন ঐতিহাসিকরা কোন দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় নগরায়ণকে ডিসকাস করেছেন, এই সমস্ত কিছু আলোচনা করে 5 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের জন্য তৈরি করেছি। এবার অন স্ক্রিন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় নগরায়ণ, মার্কস 5। প্রাচীন ভারতে ইতিহাসের বিভিন্ন সময়ে একাধিক নগরায়ণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 2300 থেকে 1750 কাল পর্বে বিভিন্ন স্তরে বিকশিত হরপ্পা সভ্যতার সুউন্নত নাগরিক জীবনের পর কম বেশি 1000 বছর ভারতীয় সভ্যতা সম্পূর্ণ গ্রাম কেন্দ্রিক সভ্যতা হিসাবেই বিরাজমান ছিল। খ্রিস্টপূর্ব 600 থেকে 300 অব্দ কাল পর্বে ভারতে দ্বিতীয় নগরায়ণের আভাস পাওয়া যায়, অর্থাৎ ষোড়শ মহাজনপদের যুগ থেকে শুরু করে মৌর্য যুগ পর্যন্ত সময়কালকে সাধারণভাবে দ্বিতীয় নগরায়ণের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। উল্লেখ্য, দ্বিতীয় নগরায়ণের বিকাশ পর্ব নিয়ে ঐতিহাসিক মহলে বহু বিতর্ক বর্তমান। ডক্টর রামশরণ শর্মার মতো ঐতিহাসিকরা দেখাতে চান যে খ্রিস্টপূর্ব 600 থেকে 300 কাল পর্বে নয়, বরং 600 থেকে 1000 খ্রিস্টাব্দ কাল পর্বেই দ্বিতীয় নগরায়ণের পর্ব সূচিত। তারা মনে করেন এই সময় সামন্ততন্ত্র তার আবদ্ধ অর্থনীতির হাত থেকে মুক্তি পেয়ে নগরায়ণ প্রক্রিয়ার অভিমুখ দেখতে শুরু করে। প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণের বিকাশ ও চরিত্র সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়। প্রাচীন ভারতের ইতিহাস জানার বিষয়টি যেহেতু প্রত্নতত্ত্ব নির্ভর, দ্বিতীয় নগরায়ণ সম্পর্কিত তথ্য জানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম থাকা উচিত নয়। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশের অত্রঞ্জি খেড়ায় শত সহস্র মুদ্রা ও বহু শত কৃষ্ণ চিক্কন মৃৎপাত্রের সন্ধান পাওয়া গেছে। কৃষ্ণ চিক্কন মৃৎপাত্রকে আলোচ্য সময়ে কৌলাল বলা হতো। কৌলালগুলি উচ্চবর্গীয় মানুষের শৌখিন দ্রব্য হিসেবেই চিহ্নিত। ব্রজদুলাল চট্টোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, রণবীর চক্রবর্তী প্রমুখ ঐতিহাসিকগণ মনে করেন কৌলালগুলি বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে দামি পণ্য হিসেবে গণ্য ছিল। এদের মতে এ ধরনের শৌখিন পণ্যের উপস্থিতি ও তাদের বাণিজ্যিক লেনদেন নগরায়ণ প্রক্রিয়ার দিকে অঙ্গুলি নির্দেশ করে। প্যারা করে দেখো, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ প্রক্রিয়ার কার্যকারণ আলোচনা করতে গেলে দেখা যাবে যে প্রাচীন ভারতে রাজনৈতিক তথা প্রশাসনিক বাতাবরণ এক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের যুগে যখন রাজতন্ত্র দৃঢ়মূল হতে শুরু করেছিল, তখন থেকে রাজার প্রাসাদ, রাজ প্রশাসন, রাজ কর্মচারীদের আবাসস্থল, সেনাবাহিনীর অবস্থান প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে মহাজন পদগুলি রাজধানী সরগরম হয়ে ওঠে। বৌদ্ধ ধর্মগ্রন্থ দিঘ নিকায়ের অন্তর্গত মহাপরিনির্বাণ সূত্রে এই সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করে দেখানো হয়েছে যে মগধের রাজধানী রাজগৃহ, অবন্তীর রাজধানী উজ্জয়িনী, বৎসের রাজধানী কৌশাম্বী প্রভৃতি ছাড়াও তক্ষশিলা, শ্রাবস্তী, সাকেত, পরবর্তীকালে অযোধ্যা, কাশীর মতো জায়গাগুলি এভাবে নগরে পরিণত হয়। রণবীর চক্রবর্তী জানিয়েছেন, ষোড়শ মহাজন পদের রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নগরায়ণ প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা যায় না, বরং এই ঘটনা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত ও একে অপরের পরিপূরক। তিনি লিখেছেন, নির্দিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তা ছাড়া দ্বিতীয় নগরায়ণ সম্ভব হতো না। আবার রামচরণ শর্মা জানিয়েছেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে মধ্য গাঙ্গেয় উপত্যকায় বসবাসকারী মানুষ লৌহ নির্মিত হাতিয়ারের সাহায্যে ঘন অরণ্য পরিষ্কার করে জনবসতি স্থাপন শুরু করেন। ব্যবসা বাণিজ্যের দৌলতে সংশ্লিষ্ট অঞ্চলে সমৃদ্ধ অর্থনীতির সূচনা হয়। সমৃদ্ধ অর্থনীতি যে কোনো নগরায়ণ প্রক্রিয়া তৈরি করতে এক আদর্শ ভূমিকা পালন করে। প্রখ্যাত ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ডস তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে জানিয়েছেন যে প্রযুক্তিগত উন্নতির ফলশ্রুতি হিসেবে যে উদ্বৃত্ত শস্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা শুরু হয় তা নগরায়ণের পক্ষে সহায়ক উপাদান হিসেবে দেখা দেয়। তোমরা এই পর্যন্ত অ্যান্সারটা 5 নম্বরের জন্য লিখতে পারবে, তবে আরেকটু লিখলে ভালো হয়। প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণের প্রধান প্রধান কেন্দ্রগুলো কোথায় ছিল সেটি নিয়ে পরের প্যারা। প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ কোথায় কোথায় হয় তা নিয়ে বিশেষ বিতর্ক নেই। দ্বিতীয় নগরায়ণ প্রক্রিয়া প্রধানত উত্তর ভারতে ষোড়শ মহাজনপদের অঞ্চলগুলিতে সীমাবদ্ধ দেখা যায়। মগধ সাম্রাজ্যের রাজধানী রাজগৃহ দ্বিতীয় নগরায়ণ প্রক্রিয়ার সূত্রে বৃহত্তম নগরী হিসেবে উঠে আসে। মগধ সাম্রাজ্যের পরিণতি পর্বে পাটলিপুত্র রাজধানী হয়ে ওঠার আগে
পাটলিগ্রাম নামে এক বাণিজ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। দিগনিকায় গ্রন্থে পাটলিগ্রামকে পুট ভেদন নামে উল্লেখ করা হয়েছে। এইভাবে বিদিশা, উজ্জয়িনী, কৌশাম্বী, সাকেত, শ্রাবস্তি ও কাশীর মতো জায়গাগুলিও রাজধানী থেকে নগরে পরিণত হয়। জর্জ এর ডোসি তার সিটি স্টেট অফ নর্থ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যাট দ্য টাইমস অফ দ্য বুদ্ধা নামক গ্রন্থে এবং এফ আর আলচিন তার দ্য আর্কিওলজি অফ আর্লি হিস্টোরিক সাউথ এশিয়া নামক গ্রন্থে দেখাতে চেয়েছেন যে উন্নত নগর হিসেবে কৌশাম্বী খ্রিস্টপূর্ব 550 থেকে 400 অব্দে প্রায় 50 হেক্টর জমি নিয়ে গড়ে ওঠে। বৃহৎ এই নগরকে কেন্দ্র করে 12 হেক্টর সম আয়তন সম্পন্ন কারা ও শৃঙ্গবেরপুর নামে আরও দুটি নগরের উদ্ভব ঘটে। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নগরায়নের পথ তৈরি করে তার অন্যতম উদাহরণ হলো তক্ষশিলা, মথুরার মতো জায়গাগুলি। এই নগরায়ন প্রক্রিয়ায় ভারতীয় বৈশিষ্ট্য থেকেও গ্রীসীয় বা হেলেনীয় বৈশিষ্ট্য বেশি খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ভারতীয় নগরায়নের বৈশিষ্ট্য নিয়ে মথুরা নগরটি সম্ভবত শক, পল্লব, কুষাণদের আমলে গড়ে ওঠে। ডক্টর ব্রথীন্দ্রনাথ মুখোপাধ্যায় এখানকার লেখ, মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করে মথুরা নগরটির বৈশিষ্ট্যে বেশ কিছু স্ববিরোধিতা লক্ষ্য করেছেন। এই ছিল দ্বিতীয় নগরায়নের উপরে টিকা কোশ্চেন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।